নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের, আমাদের আরও একটা মধ্যপ্রদেশ ভ্রমণের পর্বে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করছি ইন্দোর স্টেশনের সামনে থেকে। আজ 2রা জানুয়ারি 2026 শুক্রবার, সময় সকাল 10টা। আজ আমরা ঘুরে দেখব ইন্দোরের প্রমুখ দর্শনীয় স্থানগুলি, যার মধ্যে রয়েছে খজরানা গণেশ মন্দির, হোলকার রাজবংশ দ্বারা নির্মিত লালবাগ প্যালেস, অন্নপূর্ণা মন্দির, বেদ মন্দির, রাজবাড়া ইত্যাদি। আর এইসব জায়গাগুলি ঘুরে দেখার জন্য আমরা একটা ইলেকট্রিক অটো বুক করে নিলাম। ইন্দোরের এই সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার পর, যেহেতু আমাদের রাতে ইন্দোর থেকে জবলপুর যাওয়ার ট্রেন আছে, তাই হোটেল থেকে আমাদের লাগেজপত্র নিয়ে স্টেশনে পৌঁছে দেবে। এর জন্য আমাদের ভাড়া নেবে 1100 টাকা। ইন্দোরের সমস্ত জায়গাগুলি ঘোরার জন্য সবচেয়ে সহজ উপায় হলো অটো বা টোটোর সাহায্যে। এই অটো বা টোটোর সাহায্যে আপনারা দাম দর করে নিয়ে খুব সহজে ইন্দোরের সমস্ত সাইট সিনগুলো ঘুরে নিতে পারেন। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার বাঁদিকে দেখা যাচ্ছে 56 স্ট্রিট। আপনারা জানেন এই 56 স্ট্রিট জিভে জল আনা নানান রকমারি সব খাবারের জন্য বিখ্যাত। গত 2 দিন আগে আমরা 56 স্ট্রিটে এসেছিলাম এবং এখানকার বেশ কিছু রকমারি লোভনীয় খাবারের স্বাদ নিয়েছিলাম। আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণের পর্বে সেই ভিডিও আছে, আপনাদের কাছে সেই ভিডিও দেখার অনুরোধ রইল। ইন্দোর শহরের রাস্তাঘাট এত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার দেয়াল চিত্রগুলি এতই সুন্দর, যা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান খজরানা গণেশ মন্দিরের তোরণের সামনে। এই যে হলো শ্রী গণেশ মন্দির খজরানা দ্বার অর্থাৎ তোরণ। এই হলো মন্দিরে যাওয়ার তোরণ। আমরা এই যে খজরানা গণেশ মন্দিরে যাচ্ছি, এই মন্দিরের দূরত্ব হলো ইন্দোর স্টেশন থেকে 5 কিলোমিটার। আমরা এই এসে পৌঁছালাম খজরানা গণেশ মন্দিরে। আমরা এই গেট নাম্বার 3 দিয়ে ভেতরে যাব। আমরা গেট দিয়ে ঢোকার পর দেখতে পেলাম রং তুলির সাহায্যে সমস্ত দেয়াল জুড়ে সিদ্ধিদাতা গণেশের অপূর্ব সুন্দর কিছু ছবি। খজরানা গণেশ মন্দির একটি অত্যন্ত প্রসিদ্ধ এবং ঐতিহাসিক একটি মন্দির। এই মন্দিরটি 1735 খ্রিস্টাব্দে রানী অহল্যাবাই হোলকার দ্বারা নির্মিত। এই মন্দিরের একটি ঐতিহাসিক ঘটনার কথা আমরা জানতে পারি। মুঘল সম্রাট অরঙ্গজেবের রাজত্বকালে এই মন্দিরের গর্ভগৃহ থেকে গণেশের মূর্তি নিয়ে একটি কুয়োতে লুকিয়ে রাখা হয়েছিল। পরে সেখান থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরে গণেশ সহ অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। আমরা একে একে সব দেখে নিলাম। এই মন্দিরটা হলো কৈলা মাতা দেবীর মন্দির। এই মূর্তিটি হলো মা নর্মদার। আর এই মন্দিরটি সকাল 5টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। আমরা গণেশ মন্দির দেখে নিয়ে এবার যাচ্ছি আমরা লালবাগ প্যালেস দেখতে। এখানকার রাস্তাঘাটে নোংরার চিহ্ন মাত্র কোথাও দেখা যাচ্ছে না। মধ্যপ্রদেশে থাকা এই ইন্দোর শহর এবং এই শহরের রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য ভারত সরকার দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন শহরের স্বীকৃতিপ্রাপ্ত এই ইন্দোর শহর, যা ক্লিন সিটি নামে পরিচিত। গত 7-8 বছর ধরে এই স্বীকৃতি বজায় রেখে চলেছে ইন্দোর শহর।
এখানে দেখুন, দেখা যাচ্ছে ফুটপাতের উপরে টবে করে গাছ লাগানো আছে। এখন আমরা চলে এসেছি লালবাগ প্যালেসে। এখানে প্রবেশের জন্য আমাদের মাথাপিছু 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। 15 বছরের কম বয়সের ছেলে মেয়েদের এবং শারীরিক প্রতিবন্ধীদের প্রবেশের ক্ষেত্রে কোনো রকম টিকিট লাগবে না। এখানে ভারতীয় দর্শকদের জন্য টিকিট মূল্য 20 টাকা এবং বিদেশিদের জন্য 400 টাকা। এছাড়া ক্যামেরার জন্য 250 এবং 400 টাকা টিকিট মূল্য। মোবাইলের ফটো এবং ভিডিও তোলার ক্ষেত্রে টিকিটের প্রয়োজন নেই। ইন্দোরের এই লালবাগ প্যালেস মধ্যপ্রদেশের হোলকার রাজবংশের নির্মিত একটি ঐতিহাসিক 19 শতকের প্রাসাদ। এই প্রাসাদটি 1886 থেকে 1921 সালের মধ্যে নির্মিত। বর্তমানে এই প্রাসাদ মধ্যপ্রদেশ সরকারের তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে এটি একটি জাদুঘর। 1886 সালে মহারাজা শিবাজিরাও হোলকার এই প্রাসাদটি নির্মাণ শুরু করেছিলেন, যা পরে তুকাজিরাও হোলকার তৃতীয় নির্মাণ সম্পূর্ণ করেন 1921 সালে। এই প্রাসাদ জনসাধারণের জন্য সপ্তাহে 6 দিন অর্থাৎ সোমবার বাদে সপ্তাহের বাকি দিনগুলি খোলা থাকে, আর খোলার সময় হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই মহলে রয়েছে চোখ ধাঁধানো ইটালিয়ান মার্বেলের নকশা করা অসাধারণ সব কাজ। এটা হলো এই মহলের ব্যাংকেট হল। রাজকুমার যশবন্ত রাও হোলকার 12 নভেম্বর 1923 সালে 11 ফুট 5 ইঞ্চি দৈর্ঘ্যের এই বাঘটিকে শিকার করেন, যা এই প্যালেসে সংরক্ষণ করে রাখা রয়েছে। লালবাগ প্যালেস দেখা হয়ে গেছে। এখন আমরা যে মন্দিরটি দেখতে যাচ্ছি এটি হলো অন্নপূর্ণা মন্দির। এটি ইন্দোরের সুদামানগর এলাকায় অবস্থিত। এই মন্দিরটি মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের আদলে নির্মিত, যার প্রবেশদ্বারের পথে রয়েছে 4টি বিশাল হাতির মূর্তি। এই মন্দিরের সুউচ্চ তোরণ এবং প্রবেশদ্বারের 4টি হাতির মূর্তি দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। নতুন অন্নপূর্ণা মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই অসাধারণ সুন্দর শিব এবং অন্নপূর্ণা মূর্তি। এই মন্দিরটি সম্পূর্ণ হোয়াইট মার্বেল পাথর দিয়ে তৈরি। এই মন্দিরের দেয়াল এবং স্তম্ভগুলিতে বহু হিন্দু দেবদেবীর মূর্তি এবং চিত্রকলা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের দেয়ালে রয়েছে মার্বেল পাথরের উপর খোদাই করা অসাধারণ বহু দেবদেবীর মূর্তি।
এটি হলো শ্রী বেদ মন্দির। এই মন্দিরটি হলো একটি হিন্দু মন্দির, যা অন্নপূর্ণা মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। এই মন্দির একটি অত্যন্ত শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত। এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দির বৈদিক জ্ঞানের প্রচার ও প্রসারের সাথে যুক্ত। আমরা এখন চলে এলাম ইন্দোরের সাইট সিন ভ্রমণের আরও একটি বিখ্যাত মন্দির, শ্রী বড়া গণেশ মন্দিরে। বড়া গণেশ মন্দির দেখার পর এখন আমরা যাব জৈন ধর্মের একটি বিখ্যাত মন্দির দেখার জন্য, যা কাচ মন্দির নামে পরিচিত। আমরা এখন চলে এসেছি কাচ মন্দিরে। এই কাচ মন্দিরের ভিতরে কোনো রকম ফটো বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। ইন্দোরের এই কাচ মন্দির বা গ্লাস টেম্পল একটি অনন্য জৈন মন্দির, যা সম্পূর্ণ কাচ এবং আয়না দিয়ে নির্মিত। 1903 সালে শিল্পপতি শেঠ হুকুমচাঁদ জৈন নামে এক ব্যক্তি এটি তৈরি করেন। এই মন্দিরের গর্ভগৃহে কালো মার্বেল পাথরে শান্তিনাথের মূর্তি ছাড়াও আদিনাথ ও চন্দ্রপ্রভুর মূর্তিও রয়েছে। আর এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরের আয়নায় তীর্থঙ্করদের প্রতিবিম্ব বহুগুণ হয়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। কলকাতার গৌরীবাড়ি লেনে অবস্থিত রায় বদ্রীনাথ মুকিম দ্বারা নির্মিত কাচের একটি সুন্দর জৈন মন্দির রয়েছে, যা পরেশনাথের মন্দির নামে পরিচিত। এই মন্দির ভ্রমণের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। কথায় কথায় এখন চলে এলাম রাজওয়াড়াতে। এই রাজওয়াড়া প্যালেস হলো মারাঠা হোলকার রাজবংশের নির্মিত 1747 সালের একটি ঐতিহাসিক 7তলা ভবন। এই স্থাপত্যটি পাথর এবং কাঠের মিশ্রণে তৈরি। এখন এইটি জাদুঘর হিসাবে পরিচিত। 1747 সালে মলহর রাও হোলকার দ্বারা নির্মিত হয়েছিল এই প্যালেস। এই রাজওয়াড়া প্যালেসে প্রবেশের ক্ষেত্রে 20 টাকা টিকিট মূল্য দিয়ে প্রবেশ করতে হবে। আমরা এখন রয়েছি রাজওয়াড়া প্যালেসের ঠিক মাঝখানে, অর্থাৎ উঠোনে। আর এই উঠোন থেকে চারিদিকের দৃশ্য এরকম। সাততলা বিশিষ্ট এই রাজওয়াড়া প্যালেসের এখন আমরা যে অংশে ঘুরে বেড়াচ্ছি, এটা হলো এই মহলের 3 তলা। আর এই 3 তলা পর্যন্ত পাথর দ্বারা নির্মিত, আর বাকি এর উপরের 4 তলা কাঠের দ্বারা নির্মিত। আর পর্যটকদের এই 3 তলা পর্যন্তই আসার অনুমতি রয়েছে। এই প্যালেসের উপর থেকে দেখুন ইন্দোর শহরের দৃশ্য কত সুন্দর।
এই প্রাসাদ পর্যটকদের জন্য সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এই রাজবাড়া প্যালেসের প্রবেশ মূল্য 20 টাকা। রাজবাড়া প্যালেস দেখা হয়ে গেছে, এবার আমরা যাব আমাদের শেষ গন্তব্য ইন্দোরের চিড়িয়াখানা। আমরা ইন্দোরে সাইট সিন করছি এই জাকিরের সাথে, আর জাকির আমাদের ইন্দোরে পুরো সাইট সিন করাচ্ছে ওই গাড়িতে। তো জাকিরের ফোন নাম্বারটা নিয়ে নিন, আপনারা চাইলে জাকিরের গাড়িতে ঘুরতে পারবেন। একটা ফোন নাম্বার। मेरा मोबाइल नंबर है 9981344844। अपन जो बाहर की सवारी आती है ना, अपन उनको है ना पूरा रोड कराते हैं, मतलब इंदौर दर्शन पूरा करवाते हैं उनको। भैया को भी करवाया, भैया को भी तो मज़ा आया। आप भी आइए, आपको भी कराएंगे। আমরা এখন চলে এসেছি আমাদের ভ্রমণের শেষ দর্শনীয় স্থান কমলা নেহেরু প্রাণী সংগ্রহালয়ে। আমরা মাথাপিছু 25 টাকা করে টিকিট কেটে এখন প্রবেশ করলাম কমলা নেহেরু সংগ্রহালয়ে বা চিড়িয়াখানাতে। ইন্দোরের এই কমলা নেহেরু চিড়িয়াখানা মধ্যপ্রদেশের অন্যতম বৃহত্তম এবং পুরনো চিড়িয়াখানা, যা 1974 সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রায় 51 একর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার সহ হিমালয়ের কালো ভাল্লুক এবং বিভিন্ন বন্যপ্রাণী ও পাখি দেখা যায়। এই চিড়িয়াখানা সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে একটি দিন সোমবার বন্ধ থাকে। এই চিড়িয়াখানায় রয়েছে প্রচুর সংখ্যায় হরিণ। এই চিড়িয়াখানাতে সংখ্যায় অনেক রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখছি, আর এছাড়া বেশ কয়েকটি সাদা বাঘও আমরা দেখতে পেয়েছি। এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হিসাবে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার,
সাদা বাঘ এছাড়া এশীয় সিংহ। এই চিড়িয়াখানার ভেতরে খাবারের দোকান, বিশুদ্ধ পানীয় জল এবং শৌচাগারেরও ব্যবস্থা রয়েছে। এখন আমরা আছি জবলপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন এই যে পিছনে দাঁড়িয়ে আছে, ইন্দোর থেকে জবলপুর এক্সপ্রেস। আমাদের এই ট্রেন সন্ধ্যা 7:35 ছেড়ে ওভারনাইট জার্নি করে আমরা ভোরবেলা 5:30টার সময় জবলপুর স্টেশনে পৌঁছাবো। কালকে অর্থাৎ জানুয়ারি 3 তারিখ, কালকে আমরা সারাদিন জবলপুরের সাইট সিন ঘুরবো। আর সাইট সিন ঘোরার পর আমরা রাত 10টার পরে হাওড়া যাওয়ার শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে আমরা হাওড়ার দিকে অর্থাৎ বাড়ি থেকে আমরা যাব। আর আমরা জবলপুরে কোথায় ঘুরছি, কী কী দেখছি, সমস্ত কিছু থাকবে পরের ভিডিওতে। সঙ্গে থাকার অনুরোধ রইল। আমাদের ট্রেন নির্ধারিত সময় অর্থাৎ 7:35 ইন্দোরের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। ট্রেনে ওঠার পর আমাদের রাতের খাবার চলে এসেছে। এই খাবার আমরা ট্রেন থেকেই নিয়ে নিয়েছি। এটা একটা পনিরের সবজি। অনেক খোঁজার পর এই 2 পিস পনির দেখতে পেয়েছি, 3 পিস। এটা যদি 1 পিস ধরা হয়, ছোট্ট 1 পিস, এরকম 3 পিস। আর ডালটা ঠিক আছে। আর এই যে আলু ভাজা আর জিরা রাইস দিয়েছিল, আর এই 4টে রুটি, আর একটা সোনপাপড়ি, আর স্যালাড হিসাবে 3টে শসার টুকরো, আর একটা আমের আচার দিয়েছে পাউচ। দাম নিয়েছে 130 টাকা করে। খাবারের টেস্ট মোটামুটি ভালো। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে যখন আমাদের ঘুম ভাঙলো তখন আমাদের ট্রেন জবলপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। গুড মর্নিং আমার সকল দর্শক বন্ধুদের। আমরা কাল রাতে এই ট্রেনে ইন্দোর থেকে রওনা হয়ে এখন আমরা ভোর 6টা বাজে এখন আমরা এসে পৌঁছেছি জবলপুর স্টেশনে। এখান থেকে আমরা আজকে সাইট সিন করবো। তারপর রাতে আমরা এখান থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে হাওড়া যাব। সকাল 9টা থেকে আমাদের জবলপুর ভ্রমণের শুরু। আর সেই ভিডিও আসবে আমাদের চ্যানেলের এর পরের পর্বে। জবলপুরে আমরা কোথায় কোথায় ঘুরলাম দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সঙ্গে থাকবেন।